এটি হলো সেই নীরব রানী মারিয়ামের গল্প, যে তার স্বামী ইউসুফের ভালোবাসায় সবকিছু ত্যাগ করেছিল। কিন্তু যখন সত্যটা সবার সামনে এলো, তখন ইউসুফের মাথা লজ্জায় ঝুঁকে পড়ল। ইউসুফকে তার রাজ্যে সবচেয়ে বেশি সম্মান করা হতো, কারণ তিনি ছিলেন একজন জ্ঞানী ও ন্যায়পরায়ণ শাসক। মারিয়ামের সাথে তার বিয়ে ছিল ভালোবাসা ও সম্মানের এক পবিত্র বন্ধন। কিন্তু ইউসুফের মায়ের মনে এই নতুন সম্পর্কের প্রতি ছিল কিছুটা ঈর্ষা, যা ভবিষ্যতে তাদের জীবনে ঝড় নিয়ে আসবে। রাজা ইউসুফের বিয়ের পরপরই তাকে রাজ্যের গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রতিবেশী রাজ্যে যেতে হয়েছিল। এটি 5 বছরের দীর্ঘ চুক্তি ছিল, যার অধীনে তাকে সেখানেই থাকতে হতো। যখনই রাজার বার্তাবাহক আসত, সুলতানা বেগম তাদের কাছে রানী মারিয়ামের নিন্দা করতে থাকত। ধীরে ধীরে রাজা তার মায়ের কথায় বিশ্বাস করতে শুরু করলেন এবং তিনি তার স্ত্রীকে চিঠি পাঠানো বন্ধ করে দিলেন। এরপর 5 বছর পর যখন রাজা ইউসুফ ফিরে এলেন, তিনি রানী মারিয়ামকে দেখে অবাক হয়ে গেলেন যে তিনি শুকিয়ে কাটা হয়ে গেছেন। তার সৌন্দর্য সম্পূর্ণ হারিয়ে গিয়েছিল। সুলতানা বেগমের বক্তব্য ছিল যে মারিয়াম না জানি কোন সব মানুষের সাথে ওঠা বসা করে, সে সব সময় বাইরের জগতে মন দিয়ে থাকে। এটা শুনে রাজা ইউসুফের মন খারাপ হয়ে গেল। তিনি তার স্ত্রীর সাথে কথা বলারও কোনো চেষ্টাই করলেন না। তিনি তার মায়ের কথাকে সত্যি বলে ধরে নিলেন এবং রানী মারিয়ামের থেকে দূরত্ব বজায় রাখলেন। এরপর ঈদের পবিত্র উৎসব এলো। নামাজ পড়ার পর রাজা তার স্ত্রীর সাথে দেখা করার জন্য প্রাসাদের ভেতরের কক্ষে গেলেন, কিন্তু সেখানে গিয়ে তার চোখ কপালে উঠল। রাজা ইউসুফ একটি ছোট রাজ্যের রাজা ছিলেন। তার কাছে বেশি ধন সম্পত্তি ছিল না, কিন্তু সবাই খুশি ছিল। রাজা ইউসুফের বিয়ের বয়স হয়ে গিয়েছিল, তাই সুলতানা বেগম তার সামনে 2 রাজকুমারীর ছবি রাখলেন। তিনি তাকে এই অধিকার দিলেন যে তিনি এই দুজনের মধ্যে যাকে খুশি তার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিতে পারেন। রাজা 2টি ছবি দেখলেন। একটি খুব ফর্সা এবং সুন্দরী রাজকুমারীর ছিল, যে একটি বড় রাজ্যের ছিল। অন্যদিকে দ্বিতীয়টি ছিল শ্যামবর্ণ কিন্তু অত্যন্ত আকর্ষণীয়, তার মুখে ছিল অনেক সারল্য। রাজা দ্বিতীয় ছবিটি তুলে তার মাকে জিজ্ঞেস করলেন, এই রাজকুমারীটিকে? সুলতানা বেগম অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তুমি ফর্সা রাজকুমারীকে ছেড়ে একে কেন বেছে নিলে? রাজা ইউসুফ বলতে লাগলেন, মা, এ খুব নিষ্পাপ দেখতে লাগছে। প্রাসাদে এলে সবার সাথে মিলেমিশে থাকবে। আমি মা এবং স্ত্রীর ঝগড়ার মধ্যে জড়াতে চাই না। এই কথা শুনে সুলতানা বেগম হাসলেন এবং বললেন, হ্যাঁ পুত্র, তুমি একদম ঠিক বলেছ। এই রাজকুমারী অনাথ, তার সামনে পিছনে কেউ নেই, মামার প্রাসাদে থাকে। তারা শুধু কর্তব্য হিসাবে এর বিয়ে দিতে চায়। যদি তোমার ওকে পছন্দ হয় তাহলে আমি ওর সম্বন্ধের কথা বলি। আমার তো ফর্সা রাজকুমারীকেই পছন্দ ছিল, কিন্তু তোমার কথা ঠিক, সে এলে আমাদেরকেই না কুচু ভাব দেখাবে। এ সরল সিধা দেখতে লাগছে। যখন রাজার বোনেরা জানতে পারল যে তিনি শ্যামবর্ণ রাজকুমারীকে বেছে নিয়েছেন, তখন প্রথমে তারা অবাক হল, তারপর তাদেরও আনন্দ হল যে ভাই একজন সরল এবং নিষ্পাপ রাজকুমারীকে রানী করার কথা বলেছে। এরপর সুলতানা বেগম এবং রাজকুমারীরা সম্বন্ধ নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে মারিয়ামের সাথে বিয়ের প্রস্তাব ঠিক করে দিলেন। রাজকুমারী মারিয়ামের ভাগ্য খুব ভালো ছিল। এখানে সম্বন্ধ ঠিক হল, আর ওদিকেই রাজা ইউসুফকে প্রতিবেশী রাজ্য থেকে একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য ডাকা হল, যা বহু বছর ধরে ঝুলছিল। আসলে রাজা বহু বছর ধরে রাজ্য বিস্তারের কাজে লেগেছিলেন, কিন্তু প্রতিবারই কিছু না কিছু সমস্যা আসছিল। এখন সম্বন্ধ ঠিক হতেই তিনি এই সুযোগ পেয়ে গেলেন এবং প্রতিবেশী রাজ্যে তার একটি বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব ঠিক হয়ে গেল। এই খবর যখন রাজকুমারী মারিয়ামের মামার কাছে পৌঁছালো, তখন তিনিও খুব খুশি হলেন। এবার রাজাকে তাড়াতাড়ি যেতে হবে, তাই সুলতানা বেগম বিয়ের জন্য জোর দিলেন এবং সাদামাটাভাবেই মারিয়ামকে রাজা ইউসুফের রানী বানিয়ে বিয়ে সম্পন্ন করালেন। বিয়ের প্রথম রাতেই রাজা ইউসুফ রানী মারিয়ামকে দেখেছিলেন এবং তাকে দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। সে সত্যিই শ্যামবর্ণ, কিন্তু অত্যন্ত সুন্দরী ছিল। তাকে দেখে রাজার এই বিশ্বাস হল যে ফর্সা রঙের চেয়ে শ্যামবর্ণ অনেক বেশি সুন্দর হয়। মারিয়াম শুধু সুন্দরীই ছিল না, তার কথায় অনেক মাধুর্যও ছিল। বিয়ের রাতেই রাজা ইউসুফ মারিয়ামকে কথা দিয়েছিলেন যে তিনি তাকে জীবনের সমস্ত আনন্দ দেবেন। এই কথা শুনে মারিয়ামের চোখে জল এসে গেল। সে বলতে লাগল, স্বামী, মা বাবার মৃত্যুর পর থেকে আমি শুধু জীবন কাটিয়ে যাচ্ছি। প্রতিটি সম্পর্ক আমাকে নিজেদের কাজের জন্য ব্যবহার করেছে, তাই এখন আমি কারো কাছ থেকে বেশি আশা রাখি না। আমার ভাগ্য এত ভালো নয় যে আমি সুখ পেতে পারি।
আমার জীবনে শুধু পরীক্ষায় লেখা আছে। মারিয়ামের কথা শুনে রাজা তাকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি তাকে কোনো ধরনের কষ্ট পেতে দেবেন না। রাজার কণ্ঠে এতটাই সততা ছিল যে মারিয়ামের বিশ্বাস হয়ে গেল। অন্যথায় সে তো ভালো জীবনের আশাই ছেড়ে দিয়েছিল। মামার প্রাসাদেও সে দাসীর মতো জীবন কাটিয়েছিল এবং শ্বশুরবাড়িতে আসার সময়ও তার এমনটাই অনুমান ছিল। কোনো অনাথ রাজকুমারীকে বিনা যৌতুকে এভাবে তো কেউ বিদায় দেয় না। কিন্তু রাজার কথায় মারিয়ামের এই বিশ্বাস হয়ে গেল যে পৃথিবীতে এখনও কিছু ভালো মানুষ আছে। সে রাজার হাত ধরে চুমু খেল এবং নিজের চোখের কাছে লাগিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করল। তারপর আর কি, রাজা ইউসুফের জন্য জীবন স্বর্গ হয়ে গেল। বিয়ের প্রথম রাত খুব সুন্দর কাটল এবং তার পরের কিছু দিন দুজনেই একে অপরের সান্নিধ্যে অত্যন্ত সুখের মধ্যে কাটিয়েছিল। মারিয়াম রাজা ইউসুফের সাথে খুব খুশি ছিল এবং মনের প্রতিটি কথা, যা বহু বছর ধরে কাউকে বলেনি, তা রাজাকে বলতে লাগল। রাজাও তার প্রতিটি কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনত। মারিয়াম অত্যন্ত বুদ্ধিমান এবং ভদ্র রাজকুমারী ছিল। সবসময় সম্মানের সাথে আচরণ করত, স্বামীর সামনে মাথা নিচু করে রাখত। খুব দ্রুত ২০ দিন কেটে গেল এবং রাজা ইউসুফের যাওয়ার সময় হয়ে এলো। যে কাজটির জন্য তিনি বহু বছর অপেক্ষা করছিলেন, এখন সেই কাজেই তার মন বসছিল না। মারিয়ামের হাত ধরে তিনি এতটাই খুশি ছিলেন যে তাকে ছেড়ে যেতে চাইছিলেন না। কিন্তু রাজার সাথে তার রাজ্য এবং পরিবারের ভবিষ্যতও জড়িয়েছিল। ২ বোনের বিয়ে দিতে হবে, এক ভাইকে প্রতিষ্ঠিত করতে হবে এবং তারপর রাজ্যেরও বিস্তার করতে হবে। রাজা চেয়েছিলেন যে তিনি যেমন কষ্ট করে জীবন কাটিয়েছেন, তার সন্তানদের যেন তেমন না কাটাতে হয়। তিনি চেয়েছিলেন যে প্রতিবেশী রাজ্যে কাজ করে সেখানে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠা করবেন এবং তারপর ফিরে আসবেন। এই প্রতিশ্রুতি তিনি মারিয়ামকেও দিয়েছিলেন যে তিনি ৫ বছর পর অবশ্যই ফিরে আসবেন এবং তারপর আর কখনো তাকে ছেড়ে যাবেন না। এই প্রতিশ্রুতির উপর ভরসা করে মারিয়াম চোখে জল নিয়ে রাজপথে রাজা ইউসুফকে বিদায় জানাল। রাজা ইউসুফ প্রতিবেশী রাজ্যে পৌঁছে ১ সপ্তাহ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি তখনও কোনো খবর পাঠাতে পারেননি, শুধু নিজের নিরাপত্তার খবর পাঠিয়েছিলেন। ১ সপ্তাহ পর যখন তিনি পুরোপুরি গুছিয়ে নিলেন এবং কাজও শুরু হয়ে গেল, তখন তিনি বাড়িতে খবর পাঠালেন। তিনি ভাবছিলেন যে আজ ঘণ্টার পর ঘণ্টা মারিয়ামকে চিঠি লিখবেন, তাকে জানাবেন যে তাকে ছাড়া তিনি কতটা একা অনুভব করছেন, নিজের ভালোবাসা প্রকাশ করবেন। কিন্তু অন্যদিকে সুলতানা বেগমের কান্নার খবর এলো। কিছুক্ষণ কুশল জানার পর সুলতানা বেগম কাঁদতে কাঁদতে মারিয়ামের সম্পর্কে এমন কিছু কথা বললেন যে রাজা হতবাক হয়ে গেলেন। সুলতানা বেগম বলতে লাগলেন, তোমার যেতে না যেতেই তোমার স্ত্রীর পাখা গজিয়েছে, সারাদিন প্রাসাদে এখানে ওখানে ঘোরাঘুরি করে, আমাদের অপমান করে কথা শোনায়, তোমার অবিবাহিত বোনদের দিয়ে সমস্ত কাজ করায় এবং তারপর আমাদের এটাই বলে যে আমরা তার স্বামীর রোজগার খাই। বাবা, তুই আমাদের প্রতি দয়া কর এবং আমার নামে ধন না পাঠিয়ে মারিয়ামের নামে খাজানা পাঠাস। তোর বোনদের খরচের টাকা আমি ওর কাছে চেয়ে নেব। আমার তো কোনো খরচই নেই, গৃহস্থালিও তোমার স্ত্রীর হাতে তুলে দিয়েছি। আমি তো শুধু নিজের ঘরে বন্ধ হয়ে থাকি, শুধু পূজাপাঠ করে তোমার জন্য প্রার্থনা করতে থাকি। এই প্রাসাদ তো এখন রানীর, কারণ তুমি রোজগার করো, তাই আমরা সবাই তোমার স্ত্রীর গোলাম হয়ে গেছি। সুলতানা বেগম নিজের চোখের জল মুছে রাজা ইউসুফকে এমন কথা বললেন যা শুনে রাজার রক্ত গরম হয়ে গেল। তিনি বলতে লাগলেন, মা, আপনিই তো প্রাসাদের বড়, সমস্ত খরচ আমি আপনার কাছেই পাঠাবো। যেমন আপনি ঠিক মনে করেন সেভাবেই খরচ করবেন। প্রাসাদের সমস্ত দায়িত্ব মারিয়ামকে দেবেন না, সে এখনও কম বয়সী এবং অচেনা, গৃহস্থালির সাথে পরিচিত নয়। যদি আপনি প্রাসাদ সামলান তাহলে আমার কোনো চিন্তা থাকবে না। আপনি আমার কষ্টের রোজগারের কদর করবেন এবং এটাও আমার সহ্য হবে না যে আমার বোনদের নিজের খরচের জন্য তাদের ভাবির সামনে হাত পাততে হবে, তাই শুধু আপনার নামেই টাকা পাঠাবো। রাজা রাগে বলতে লাগলেন, মনে হচ্ছে মারিয়ামের মাথা খারাপ হয়ে গেছে, সে তো এমন ছিল না। সুলতানা বেগম বললেন, হ্যাঁ পুত্র, আমাদেরও মনে হয়নি যে তোমার যাওয়ার পর সে এমন রং দেখাবে, কিন্তু এখন সে এমনটাই হয়ে গেছে, বড় বাঘিনী হয়ে ঘুরে বেড়ায়। নিজের মায়ের বার্তা পেয়ে রাজা ইউসুফ মারিয়ামকে একটি বার্তা লিখলেন। তাতে রাজা ইউসুফ মারিয়ামকে কঠোরভাবে লিখলেন যে সে যেন তার মায়ের যত্ন নেয় এবং বাড়ির লোকেদের সাথে নিজের আচরণ ঠিক করে। এটাও যে তার বোনেরা এখন পড়াশোনা করছে, তাদের দিয়ে প্রাসাদের কোনো কাজ না করায়। সমস্ত গৃহস্থালির দায়িত্ব মারিয়াম নিজেই নিক এবং বোনদের আরামে পড়তে দিক। অন্যদিকে মারিয়াম ছিল যে রাজা ইউসুফের ভালোবাসার কোনো কথার অপেক্ষায় ছিল এবং এই সব পড়ে অবাক হয়ে গেল। সে একেবারেই জানত না যে তার শাশুড়ি রাজাকে কি বলেছেন।
রাজার কঠোর স্বর এবং তিক্ত কথা মারিয়ামের হৃদয় ভেঙে দিয়েছিল। সে নীরবতা অবলম্বন করল। সে বুঝতে পারল যে সে আবার ভুল আশা করেছিল। তাই বরাবরের মতো সে ধৈর্যের ঘুঁট খেল এবং রাজার কাছে কোনো অভিযোগ করল না। এরপর থেকে এমনটাই হতে লাগল। যখনই রাজা বার্তা পাঠাতেন, সুলতানা বেগম প্রতিটি বার্তায় মারিয়ামের নিন্দা করতেন। এত কিছু তার বিরুদ্ধে বলে যেতেন যে রাজার ব্যবহার মারিয়ামের সাথে কঠোর হয়ে যেত। এরপর পুরো ৩ মাস পর রাজা ইউসুফের মা তাকে জানালেন যে তিনি বাবা হতে চলেছেন। তিনি বার্তায় লিখলেন, যাই হোক, তোমার স্ত্রী কি এই বাচ্চা জন্ম দিতে চায়? সে সব সময় উল্টোপাল্টা কাজ করে যাতে কোনোভাবে বাচ্চাটা পড়ে যায়। এখন যখন ৩ মাস হয়ে গেছে, তখন আমি তোমাকে এই সুসংবাদটি জানাচ্ছি। সন্তানের খবর পড়ে রাজা ইউসুফ আনন্দে পাগল হয়ে গিয়েছিলেন, কিন্তু একই সাথে এই কথা তাকে অবাক করছিল যে মারিয়াম মা হতে চায় না। তিনি মারিয়ামকে একটি বার্তা লিখলেন। তারপর মারিয়ামের সাথে ভালোবাসার সাথে কথা শুরু করলেন। প্রথমবারের মতো তাদের দুজনের মধ্যে কিছু ভালো কথা হয়েছিল। রাজা লিখেছিলেন যে সন্তানের খবর শুনে তিনি কতটা খুশি হয়েছেন, কিন্তু উত্তরে মারিয়াম শুধু হ্যাঁ লিখেছিল, আর কিছু না। মারিয়ামের এই ব্যবহারে রাজা চমকে উঠলেন। তার মায়ের কথায় তার বিশ্বাস হয়ে গেল যে মারিয়ামের সত্যিই বাচ্চার প্রতি কোনো টান নেই। এরপর সুলতানা বেগম আবার বার্তা পাঠালেন এবং বলতে লাগলেন, তোমার স্ত্রী নিজের খেয়াল রাখে না, সারাক্ষণ ভুল জিনিস খায়। আমি যে টাকা দিই সে সব নিজের ওপরেই উড়িয়ে দেয়। আমি 10 বার বলেছি যে এমন জিনিস খেও না যা বাচ্চার ক্ষতি করে, কিন্তু তোমার স্ত্রী কথা বোঝে না, তুমি ওকে বোঝাও। এবং তারপর পরের বার যখন রাজা ইউসুফ মারিয়ামকে আবার চিঠি লিখলেন, তখন রাজার আচরণ আবার কঠোর হয়ে গেল। নিজের সন্তানের খাতিরে তিনি মারিয়ামের সাথে কঠোরভাবে কথা বলতে লাগলেন এবং বলতে লাগলেন যে সে যেন বাইরের কোনো জিনিস না খায়, বরং যা তার মা দেন সেটাই খায়। একই সাথে তাকে কঠোরভাবে বলে দিলেন যে এই বাচ্চার যেন কিছু না হয়। মারিয়াম এই সব শুনে কিছু বলতে পারল না। সে রাজাকে বলতে পারল না যে তার জীবনের পরিধি কতটা সংকীর্ণ হয়ে গেছে। এরপর এভাবেই মাস পেরিয়ে মাস কেটে গেল এবং পুরো 10 মাস পর রাজা ইউসুফ বাবা হওয়ার সুসংবাদ পেলেন। তাদের বিয়েরও 10 মাসই হয়েছিল এবং তিনি এক রাজকুমারের বাবা হয়ে গিয়েছিলেন। এই খবর এমন ছিল যে তার মন ফিরে আসতে চাইছিল, কিন্তু তার 5 বছরের চুক্তি ছিল, তার আগে ফেরা সম্ভব ছিল না। মারিয়ামের সাথে তো তার এখনও খুব কম কথা হতো। তিনি শুধু নিজের রাজকুমারের জন্য ছটপট করতে লাগলেন। মারিয়ামের জন্য তার অনুভূতি পাল্টে গিয়েছিল। হয়তো এর একটি কারণ ছিল তার মায়ের সেই কথাগুলো যা তিনি মারিয়ামের সম্পর্কে বলতেন। 5 বছরে রাজা ইউসুফ অনেক ধন সম্পত্তি তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু যখন তিনি তার ফিরে আসার কথা বললেন এবং মাকে বললেন যে আপনি যে ধন জমা করেছেন আমি এসে তা দিয়ে ব্যবসা শুরু করব, তখন সুলতানা বেগম কাঁদতে লাগলেন। বলতে লাগলেন, সে সব তো তোমার বাচ্চার জন্ম এবং তোমার স্ত্রীর খরচেই উড়ে গেছে। এই কথা শুনে রাজা ইউসুফের মন খারাপ হয়ে গেল। তিনি তো মারিয়ামের সাথে 5 বছরেরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি যত সোনা রূপার মুদ্রা পাঠিয়েছিলেন তা দিয়ে তো এখন পর্যন্ত একটি বড় ব্যবসা শুরু হতে পারত। কিন্তু না জানি মা কিভাবে খরচ করেছিলেন যে কিছুই অবশিষ্ট ছিল না। মা তো প্রতি মাসে এটাই বলতেন, মারিয়ামের কাপড় এসে গেছে, তার গয়না এসে গেছে, তার সৌন্দর্য প্রসাধনী এসে গেছে এবং সব টাকা শেষ হয়ে গেছে। এবং রাজা চোখ বন্ধ করে মায়ের প্রতিটি কথাই বিশ্বাস করে নিতেন। এখনও তার এটাই মনে হচ্ছিল যে মারিয়ামের জন্যই ধন জমা হতে পারেনি, কারণ তার মা তো সবসময় সঞ্চয়কারী সুলতানা বেগম ছিলেন। তার মারিয়ামের ওপর খুব রাগ হচ্ছিল। এরপর তিনি ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। প্রাসাদে পৌঁছে রাজা তার মাকে দেখে খুব খুশি হলেন। তার বুকে লেগে কাঁদতে লাগলেন। সামনেই তার 4 বছরের রাজকুমার হামজা খেলা করছিল, যাকে দেখে রাজা ইউসুফের পক্ষে নিজেকে সামলানো কঠিন হয়ে গেল। দৌড়ে রাজকুমারকে কোলে তুলে নিলেন, তাকে চুমু খেলেন। রাজকুমার যে প্রথমবারের মতো নিজের বাবার ভালোবাসা অনুভব করছিল। যখন রাজকুমারকে আদর করে তিনি আবার নামিয়ে দিলেন, তখন তার নজর পেছনে দাঁড়ানো মারিয়ামের ওপর পড়ল, যার চোখে জল ছিল এবং সে খুব ভালোবাসার সাথে বাবা পুত্রের এই দৃশ্য দেখছিল। 5 বছর পর স্ত্রীকে দেখে রাজা ইউসুফের মন নরম হয়ে গিয়েছিল। তিনি মারিয়ামের কাছে গেলেন এবং তাকে প্রণাম করলেন। মারিয়াম শুধু তার প্রণামের উত্তর দিল। মারিয়ামের অবস্থা দেখে তিনি চমকে গেলেন। তার চোখের নিচে গভীর কালো দাগ ছিল, সে শুকিয়ে কাটা হয়ে গিয়েছিল এবং মুখে বহু বছরের ক্লান্তি ছিল। রাজার নজর মারিয়ামের কাপড়ের ওপর পড়ল তো তিনি একেবারে অবাক হয়ে গেলেন।
কারণ মারিয়াম খুব পুরনো ছেঁড়াফাটা কাপড় পরেছিল, যেখানে কোথাও কোথাও হাতে সেলাইও করা হয়েছিল। তাকে কোনো ভিখারিনীর মতো লাগছিল, এবং এই সব কথাই রাজা ইউসুফকে অবাক করছিল। যে প্রতি মাসে নিজের ওপরে হাজার হাজার স্বর্ণমুদ্রা খরচ করাতো, সে আমার আসার সময় এত দুর্দশাগ্রস্ত কেন? এর আগে যে রাজা মারিয়ামকে আরও কিছু জিজ্ঞেস করতেন, মা তার হাত ধরলেন এবং তাকে টেনে নিজের ঘরে নিয়ে গেলেন। বলতে লাগলেন, তোমার সাথে অনেক কথা আছে, 5 বছর তোমাকে ছাড়া খুব কষ্টে কেটেছে। রাজা, যিনি মারিয়ামের সাথে কিছু সময় কাটাতে চেয়েছিলেন, মায়ের কথায় তার সাথে চলে গেলেন। অন্যদিকে মারিয়াম চোখে জল নিয়ে নিজের স্বামীকে দেখতে থাকল, এবং তারপর সে রান্নাঘরের দিকে চলে গেল, কারণ আজ তাদের বড় বিবাহিত বোন সামিয়া পরিবার সহ প্রাসাদে আসছিলেন। তারা সবাই থাকার জন্য আসছিল, কারণ রাজা মাত্র 1 মাসের ছুটিতে এসেছিলেন, এবং তিনি বলে দিয়েছিলেন যে তিনি পুরো মাস এখানেই কাটাবেন। এখন মারিয়ামকে দিনরাত তাদের সেবা করতে হবে। মারিয়াম তার বড় ননদ সামিয়ার পছন্দের সমস্ত খাবার তৈরি করল, কারণ তারা যখনই এখানে আসত, মারিয়ামের কাছে নানা ধরনের আবদার করত। এরপর সে তার ছোট ননদদের কাপড় ইস্ত্রি করতে বসল। এরই মধ্যে রাজা ইউসুফও তার কাছে চলে এলেন। তিনি কিছু সময় মারিয়ামের সাথে কাটাতে চেয়েছিলেন, কিন্তু মারিয়ামের কাজের থেকে কোথায় অবসর ছিল। এবং তার আগেই রাজার বড় বিবাহিত বোনরাও এসে গেলেন, এবং তারপর তাদের বাচ্চাদের গোলমাল এবং বোনদের হইচই প্রাসাদে এমনভাবে শুরু হলো যে রাজা স্ত্রীর জন্য সময়ই পেলেন না। রাতের খাবারের জন্য সবাই খাবার ঘরে একসাথে বসল, তো মারিয়ামকে কোথাও দেখা গেল না। রাজা মারিয়ামকে ডাকলেন, তো মা থামিয়ে দিলেন। বলতে লাগলেন, সে গরম গরম রুটি বানিয়ে আনছে, সবার গরম রুটি খাওয়ার অভ্যাস আছে, ঠান্ডা কেউ খায় না। এই কথা শুনে রাজা ইউসুফ একেবারে চুপ হয়ে গেলেন। অনেক কষ্টে মন মেরে তিনি কিছু খাবার খেলেন, এবং তারপর সব বোনেরা তাকে তাদের ঘিরে বসিয়ে তাদের আবদার করতে লাগলেন। সবাই জানতে চাইছিল যে তিনি কি উপহার নিয়ে এসেছেন। রাজা সবার জন্য কিছু না কিছু এনেছিলেন। সবাই জোর করে ব্যাগ খোলাল, এবং রাজা মারিয়ামের জন্য যা কিছু এনেছিলেন সেসব ছিনিয়ে নিয়ে গেল। মারিয়ামের জন্য কিছুই অবশিষ্ট রইল না, শুধু একটি সুগন্ধি তেলের শিশি ছিল, যা তিনি সাবধানে রেখে দিয়েছিলেন। রাতের সময় রাজা ঘরে মারিয়ামের জন্য অপেক্ষা করতে থাকলেন। সে প্রায় রাতের প্রথম প্রহরের পর ক্লান্ত হয়ে ঘরে ঢুকল, তো রাজা এগিয়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর নিজের পাশে বসালেন, তার সাথে কথা বলতে লাগলেন। মারিয়ামের কাছে তার কথার কোনো উত্তর ছিল না, সে শুধু হ্যাঁতে জবাব দিচ্ছিল। রাজা তাকে উপহারে সুগন্ধি তেল দিলেন, তো সে সেটাও চুপচাপ রেখে দিল। হ্যাঁ, রাজকুমারের জন্য রাজা যত জিনিস এনেছিলেন সেসব মারিয়াম খুব মনোযোগ দিয়ে দেখছিল, এবং তার মুখে আনন্দও দেখা যাচ্ছিল। মারিয়ামের এই পাল্টে যাওয়া আচরণ রাজা ইউসুফকে খুব অবাক করছিল। তারপর তিনি বলতে লাগলেন, তুমি বিশ্রাম নাও, সারাদিন ক্লান্ত হয়ে আছো, কাল কথা বলবো। কিন্তু মারিয়াম জানালো যে তাকে কাপড় কাচার জন্য ছাদে যেতে হবে। প্রাসাদে যত লোক আছে সবারই কাপড় কাচা বাকি আছে। যদি সে আজ না কাছে তাহলে কাল অনেক বেশি হয়ে যাবে। সে রাজা ইউসুফের অনুমতি নিয়ে ছাদে চলে গেল, এবং রাজা শুধু চুপচাপ তাকে যেতে দেখতে থাকলেন। তার যাওয়ার পর রাজা ইউসুফ আলমারি খুললেন, তো মারিয়ামের আলমারিতে কোনো নতুন পোশাক দেখা গেল না, না কোনো গয়না ছিল, না কোনো সৌন্দর্য প্রসাধনী। সেই পুরনো ছেঁড়াফাটা কাপড় ছিল যা বিয়েতে রাজা তাকে দিয়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে মা যা কিছু বলেছিলেন তা কেন দেখা যাচ্ছে না। তিনি খুব ক্লান্ত ছিলেন, তাই শুতে না শুতেই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন। পরের দিন আবার বোনেরা তাকে ঘিরে ধরল, নানা ধরনের আবদার হতে লাগল। কেউ বেড়াতে যেতে চাইছিল, তো কেউ কেনাকাটার কথা বলছিল। মারিয়াম রান্নাঘরে ছিল। রাজার নজর বারবার রান্নাঘরের দরজার দিকে গিয়ে ফিরে আসছিল। মারিয়াম ভেতরেই ব্যস্ত ছিল। কথা বলতে বলতেও রাজা তার বোনদের দিকে তাকাচ্ছিলেন, এবং তারপর তিনি একটি কথা অনুভব করলেন যে তার 3 জন বড় বোন অনেক সোনা গয়না পড়েছিল, অথচ তাদের স্বামীরা সাধারণ কাজ করতেন। তাদের অবস্থা এত ভালো ছিল না যে তারা এত বেশি গয়না পড়তে পারে। এটা দেখে বোনেরা বলতে লাগল, এসব মা তৈরি করিয়েছেন। মেয়েদের মুখ থেকে এই কথা শুনে রাজা ইউসুফের মা ঘাবড়ে গেলেন এবং বলতে লাগলেন, হ্যাঁ পুত্র, আমি বিয়েতে তাদের কিছু দিইনি, তাই কিছু টাকা জমিয়ে এই গয়না উপহার দিয়েছি। রাজা চুপ হয়ে গেলেন। প্রতিটি কথা তাকে অবাক করছিল, এবং এখন অনেক কিছুই তিনি বুঝতে পারছিলেন। কেউ এতটা অন্ধ হতে পারে না যে চোখের সামনে দেখা সত্যিটা না জানে। শুধু তিনি কারো কাছে কিছু জিজ্ঞেস করেননি। এরপর 2 দিন পর তার সেই ছোট বোন, যার বিয়ে রাজা ইউসুফের বিদেশে যাওয়ার পর হয়েছিল, তাকে কোনো কাজে নিজের বাড়িতে নিয়ে গেল।
তার কিছু জরুরি জিনিস নিতে হবে, কারণ সেও 1 মাসের জন্য এসেছিল। যখন রাজা বোনকে ঘরে পৌঁছালেন তখন তার চোখ কপালে উঠল। সুলতানা বেগম দুনিয়ার সব জিনিস বোনকে দিয়ে রেখেছেন। একের পর এক মূল্যবান জিনিস ছিল। প্রদীপ থেকে শুরু করে বাসনপত্র পর্যন্ত তার ঘরে ছিল এবং সুন্দর পাখাও লাগানো ছিল। এবং সে খুব খুশি খুশি বলছিল যে মা আমাকে সব কিছু দিয়েছেন। যে কেউ দেখেছে সে অবাক হয়ে গেছে যে এত মূল্যবান সামগ্রী, এমনকি সোনার বড় সেট এবং সুন্দর বালাও মা দিয়েছেন। সে সরলভাবে নিজের ভাইকে সব কথা বলে দিল এবং রাজা ইউসুফ বুঝে গেলেন যে তার এত বছরের রোজগার কোথায় লুটে গেছে। প্রয়োজনের চেয়ে বেশি জিনিস বোনকে যৌতুকে দেওয়া হয়েছিল। বড় বোনদের জন্য অনেক গয়না তৈরি করিয়ে দেওয়া হয়েছিল। শুধু তিনি একা খালি হাতে রয়ে গেছেন এবং তার স্ত্রী, যে একজন দাসী হয়ে গিয়েছিল, তার নিজের উপর রাগ হতে লাগল যে এত বছরেও তিনি এই সব জানতে পারলেন না। কিন্তু এই কথাটি তিনি এখনও বুঝতে পারছিলেন না যে মারিয়াম তার কাছে এখনও কারো কোনো অভিযোগ কেন করেনি। কেন মারিয়ামের তার ব্যবহারে কোনো অভিযোগ ছিল না? সে তো শুধু চুপচাপ সারাক্ষণ কাজে লেগে থাকত অথবা রাজকুমারকে সামলাত। 2 দিন পরই ঈদ ছিল। রাজা ইউসুফ নিজেই চুপচাপ মারিয়াম এবং রাজকুমারের জন্য কেনাকাটা করেছিলেন এবং কাউকে কিছু জানাননি। মারিয়ামকে লুকিয়ে তিনি সমস্ত জিনিস আলমারিতে রেখে দিয়েছিলেন। তিনি ঈদের দিন খুব ভোরে মারিয়ামকে চুমকে দিতে চেয়েছিলেন এবং তার কাছে নিজের ভুলের জন্য ক্ষমাও চাইতে চেয়েছিলেন। কিন্তু যখন তিনি ঈদের নামাজ পড়ে প্রাসাদে ঢুকলেন তখন মারিয়ামকে কোথাও দেখতে পেলেন না। তিনি নিজের ঘরে গেলেন তো মারিয়াম তার 4 বছরের রাজকুমার হামজাকে বোঝাতে বোঝাতে বলছিল, তোমাকে এই পুরনো কাপড়ই পরতে হবে, আমাদের কাছে নতুন কাপড় নেই। অন্যদিকে রাজকুমার হামজা কাঁদতে কাঁদতে বলছিল, আমি পিসির বাচ্চাদের পুরনো কাপড় ঈদের দিন পরব না। কিন্তু মারিয়ামের কাছে হয়তো আর কোনো উপায় ছিল না, তাই সে রাজকুমারকে কঠোরতার সাথে বলতে লাগল, আমাদের ভাগ্যে এটাই আছে পুত্র, তাই চুপচাপ পড়ে নাও। তার কথা শুনে রাজা ইউসুফের মাথা লজ্জায় ঝুঁকে গেল। তিনি এগিয়ে গেলেন এবং মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, সেই কাপড়গুলো কোথায় যা আমি বিদেশ থেকে এনেছিলাম? মারিয়াম একদম চুপ হয়ে গেল। তারপর আস্তে করে বলল, সেগুলো বড় দিদিভাইয়ের রাজকুমারের পছন্দ হয়ে গিয়েছিল, তাই তারা নিয়ে গেছেন এবং নিজের রাজকুমারের এই পুরনো কাপড়গুলো দিয়ে গেছেন। কোনো ব্যাপার না, আমাদের রাজকুমার এটাই পরে নেবে। রাজকুমার হামজা বলল, বাবা, আমি প্রতিটি উৎসবে পুরনো কাপড় পরি। এবার আপনি আমার জন্য নতুন এনেছিলেন, আমি খুব খুশি ছিলাম, কিন্তু সেগুলো পিসি নিয়ে গেছে। রাজা ইউসুফ রাজকুমারকে কোলে তুলে নিলেন, আলমারি থেকে নতুন কাপড় বের করলেন এবং দুজনের সামনে রেখে দিলেন। দুজনেরই খুব দামি এবং সুন্দর কাপড় ছিল। রাজকুমার তো আনন্দে নাচতে লাগল, কিন্তু মারিয়াম অবাক হয়ে রাজা ইউসুফের দিকে তাকাতে লাগল। রাজা হেসে বললেন, এগুলো তোমার ঈদের কাপড়, যাও গিয়ে তৈরি হয়ে নাও। সে ধীরে ধীরে হাসল এবং বলল, আমি তৈরি হতে ভুলে গেছি। শাশুড়িমার আমার তৈরি হওয়া, আমার হাসা বলা পছন্দ না। যদি আমি এই কাপড় পরি তাহলে তিনি রাগ করবেন। ঈদের দিন, সব অতিথি আসছে, আমাকে রান্নাঘর সামলাতে হবে। তারপর আপনার বোনেরাও এখানেই আছে, তাদেরও অনেক আবদার থাকে। এই নতুন কাপড়গুলো খারাপ হয়ে যাবে, আপনি এগুলো ফিরিয়ে দিন। মারিয়াম খুব সরলভাবে সেই কাপড়গুলো আবার মুড়ে রাখল। রাজা ইউসুফ উঠে মারিয়ামকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, শুধু এই উৎসবটা এখানে কাটিয়ে নাও, তারপর আমি তোমাকে আলাদা প্রাসাদে নিয়ে যাব। আমি জেনে গেছি যে আমি তোমার ওপর কতটা বড় অত্যাচার করেছি। যদি পারো আমাকে ক্ষমা করে দাও। আমি অন্যদের কথায় অন্ধ হয়ে গিয়েছিলাম। এখন আমি এখানেই কাজ করব এবং তোমার সাথেই থাকব। মারিয়াম রাজা ইউসুফের কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, পুরো পৃথিবীর মতো আপনিও আমার সম্মান নষ্ট করে দিয়েছেন, তাই আমি আপনার কাছে কখনো কোনো অভিযোগ করিনি। আমি এখনও কোনো অভিযোগ করছি না। আমি নিজের ভাগ্যে যা লেখা ছিল তা মেনে নিয়ে পরিস্থিতিকে গ্রহণ করে নিয়েছি। কিন্তু রাজা ইউসুফ ঈদের ঠিক পরই একটি আলাদা প্রাসাদের ব্যবস্থা করলেন এবং মারিয়ামকে নিয়ে আলাদা হয়ে গেলেন। তিনি জেনে গিয়েছিলেন যে তার অনুপস্থিতিতে তার নিজের লোকেরা তার স্ত্রীর সাথে কেমন অত্যাচার করেছে। তিনি শুধু পুত্র হওয়ার কর্তব্য পালন করতে পেরেছিলেন, স্বামী হওয়ার নয়। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন তিনি এখানেই নিজের স্ত্রী এবং রাজকুমারকে নিয়ে থাকবেন। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের কখনো অন্যদের কথায় এসে নিজেদের প্রিয়জনদের ওপর অবিশ্বাস করা উচিত নয়। সত্য জানার চেষ্টা করা উচিত এবং নিজেদের সিদ্ধান্তগুলো ভেবেচিন্তে নেওয়া উচিত।